বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। চরমোনাই পীরের বিস্ফোরক মন্তব্য, নেট দুনিয়ায় আলোচনা সমালোচনার ঝড়। নির্বাচনে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে, সেনা সদস্যদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকরুজ্জামানের স্পষ্ট বার্তা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের প্রতিশ্রুতি। নির্বাচনী প্রচারণায় বিএনপি জামাত সংঘর্ষে নিহতের ঘটনায় উত্তেজনা চরমে। বিচার না পেলে কড়া আন্দোলনের হুঁশিয়ারি, এলাকা জুড়ে প্রশাসনের কঠোর অবস্থান। জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত। যে সরকারি ক্ষমতায় আসুক তাদের সাথে কাজ করার বার্তা ওয়াশিংটনের। ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে মির্জা আব্বাসের বাগযুদ্ধ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। বিএনপির নেতাকর্মীদের হামলায় শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রেজাউল করিমের নিহতের ঘটনায় বিবৃতি দিয়েছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। চরমোনাই পীর ওই ঘটনায় শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন। একই সঙ্গে এ সহিংসতার ঘটনায় উদ্বেগও জানিয়েছেন তিনি বলেন, শেরপুরের ঝিনাইগাতিতে চেয়ারে বসার মতো তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে যে ধরনের সহিংসতা ঘটেছে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন নেতাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা উদ্বেগজনক। বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফের পাঠানো এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে চরমোনাই পীর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে পরিবর্তিত রাজনৈতিক সংস্কৃতিতে এই ধরনের নৃশংসতা জাতিকে হতাশ করেছে। এই ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল ও সতর্ক আচরণ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হতে হবে। সহিংসতা তৈরি ও সহিংসতার সাথে যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে কোনো অবহেলা বা শিথিলতা থাকলে তাও তদন্ত করতে হবে এবং কার্যকর ব্যবস্থা নিতে হবে। আসন্ন নির্বাচনে আসন সমঝোতায় অভিমান করে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে বেরিয়ে গেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। এরপর থেকে দেশের দুই বড় ইসলামী দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ফেসবুক কথার লড়াই চলছে। তুচ্ছ ঘটনাকে নিয়েও নানা বিতর্কে জড়িয়ে পড়ছে তারা। তবে জামায়াত ও চরমোনাইয়ের শেষ পর্যায়ের নেতাদের মাঝে এখনও সম্প্রীতির বন্ধন রয়েছে। ইতোমধ্যে চরমোনাই পীরের আসন থেকে নিজেদের প্রার্থী প্রত্যাহার করেছে জামায়াত। এদিকে ইসলামী আন্দোলন ও জামায়াত সেক্রেটারি গোলাম পরোয়ারের আসন থেকে তাদের প্রার্থী প্রত্যাহার করেছে। আর জামায়াত আমিরের আসনে তারা মনোনয়ন ফর্মই নেয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নির্বাচনের শেষ দিন পর্যন্ত বিকল্প উপায়ে এই দুই দলের মাঝে সমঝোতা হতে পারে। ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সাহেবের বিবৃতিতে মিলল এমনই ইঙ্গিত। সবকিছু ঠিক থাকলে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গণভোট, জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ। কোথাও সংঘর্ষের খবর পাওয়া গেলেও বিশ্লেষকরা বলছেন, অতীতের চেয়ে এখন পর্যন্ত স্থিতিশীল আছে রাজনৈতিক অঙ্গন। তবে বিএনপি, জামায়াত সহ অধিকাংশ দলের নেতাদের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতেও দেখা গেছে। এদিকে নির্বাচন নিয়ে কক্সবাজার পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। এ সময় তিনি সেনা সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। বৃহস্পতিবার সকালে কক্সবাজারের বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। মতবিনিময়কালে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা ও ধৈর্যের পরিচয় দেওয়ার নির্দেশ দেন। এছাড়া পরিদর্শনকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এ সময় সেনা সদরের সামরিক সচিব, রামু 10 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার, বাংলাদেশ বিমান বাহিনী কক্সবাজার বেজের এয়ার অফিসার কমান্ডার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সহ সেনা সদর, বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল সেনাপ্রধান আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শনের লক্ষ্যে পটুয়াখালী ও খুলনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেনাপ্রধান মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। শেরপুরের ঝিনাইগাতিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। এ নিয়ে গোটা জেলায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বৃহস্পতিবার সরকারের এক বিবৃতিতে বলা হয়, সহিংসতার সঙ্গে সম্পৃক্ত যে কোনো প্রাণহানি অগ্রহণযোগ্য এবং গভীরভাবে দুঃখজনক। বিবৃতিতে আরো বলা হয়েছে, জাতীয় নির্বাচনের আর মাত্র 2 সপ্তাহ বাকি। সরকার বিএনপি ও জামাত সহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানায়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই। সরকারের পক্ষ থেকে আরো বলা হয়, শেরপুরের পুলিশ সংঘর্ষ ও হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। দোষীদের বিচারের আওতায় আনা হবে। জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এতে আরো বলা হয়, শান্তি বজায় রাখা, আইনের শাসনকে সম্মান করা এবং শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে ভোটারদের সম্পৃক্ত করতে সব দল, নেতা ও প্রচারকদের অবশ্যই তাদের ভূমিকা পালন করতে হবে। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে সব দিক থেকে শান্ত, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের উপর। অন্তর্বর্তী সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন। বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকায় জামায়াতে ইসলামীর বসুন্ধরা কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়। বৈঠকে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার ও রোহিঙ্গা ইস্যু সহ ইত্যাদি বিষয় নিয়ে মতবিনিময় হয়। এ সময় ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে রাষ্ট্রদূত ক্রিসেন্টসেন জানান, আলোচনায় আসন্ন নির্বাচন নিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের দৃষ্টিভঙ্গি উঠে আসে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এখন বলছে নির্বাচন গণনার ফলাফল মিল লাগতে পারে, এটা আমরা কোনো পরিস্থিতিতে মেনে নেব না। এটা হলো কারচুপি করার প্রথম একটা লক্ষণ আমার মনে হচ্ছে। যাকে এখন তাকে ভোট দেবেন, নিজের পছন্দ মতো লোককে ভোট দেবেন, কিন্তু ভোট দিতে যাবেন দয়া করে। অধিকারটা প্রয়োগ করতে যাবেন, ডাক্তার হোক, নার্স হোক, রাজনীতিবিদ হোক, কুলি হোক, মজুর হোক, যেই হোক, এই ভোটের অধিকার প্রয়োগের দায়িত্ব তার রয়েছে, অধিকার তার রয়েছে। কিন্তু এই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আজকে দেশে একটি গ্রুপ, ওই 2008 সালের নির্বাচন হয়েছিল, আমাদের এই সময় খেয়াল আছে আপনাদের, ভোট হলো না কিন্তু জয়লাভ করলো একটি দল। একইভাবে বিগত কথাই বলুক, আমি স্পষ্ট বুঝতে পারছি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে। আমরা নির্বাচন করেছি যখন, এর আগে আমাদের পোলিং এজেন্টরা নির্বাচনের ফলাফল লিখিতভাবে নিয়ে নিজেদের হাত থেকে নিয়ে তারপরে ঘরে ফিরেছে রাত্রি 7টা-8টার সময়, সন্ধ্যা 7টা-8টার সময়। আর এখন বলছে নির্বাচন গণনার ফলাফল মিল লাগতে পারে, এটা আমরা কোনো পরিস্থিতিতে মেনে নেব না। এটা হলো কারচুপি করার প্রথম একটা লক্ষণ আমার মনে হচ্ছে। কারণ এই সরকারের কিংবা এই সরকারের মধ্যে কিছু কিছু লোক আছে যারা এখনো আওয়ামী লীগের কাজ করে, যারা ঘাপটি মেরে বসে আছে, যারা চায় প্রথমে চায় নির্বাচন না হোক, আর যদি হয়
তাহলে যারা বিএনপি জিততে না পারে, বিএনপিকে হারানোর পরিকল্পনা তারা করতেছে। আর একদল লোক আছে যারা দেশের বাইরে থাকে, যারা নিজেদেরকে দেশপ্রেম বলে দাবি করে, দেশপ্রেম বলে দাবি করে। আসলে ওরা যাই থাকুক দেশে এবং বিদেশে, সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন, সকলেই দেশপ্রেমিক নয়, এটা বুঝতে হবে। দেশের জন্য একটা প্রেম থাকলে দেশে আসেন না কেন? আপনারা দেশে আসেন, দেশে নির্বাচন করেন, জনগণের মনোভাব বোঝার চেষ্টা করেন। ওই বিদেশ থেকে বসে বসে বিএনপিকে কিভাবে ক্ষতি করা যায়, বদনাম করা যায়, অপবাদ দেওয়া যায়, চেষ্টা করা করতেছে। আর তাদেরই বাচ্চা কাচ্চারা ঢাকায় বসে একদল ছেলে পেলে এখন সকাল দুপুর সন্ধ্যা, আরে বাবা আল্লাহর নাম নাও, সারা দিনে তারা যতবার আল্লাহর নাম নেয় তার 1000 বেশিরভাগ নাম নেয় বিরোধী দলের, মির্জা আব্বাস কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের। 20 বছরের দীর্ঘ প্রতীক্ষা, একের পর এক বৈঠক আর আলাপ আলোচনার ব্যর্থতা, কিন্তু শেষ পর্যন্ত যেন জট খুলল। ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন উভয়ই একে অভিহিত করেছেন মাদার অফ অল ডিলস বা সব চুক্তির সেরা চুক্তি হিসেবে। পরিসংখ্যান বলছে ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। 2024 সালে দুই পক্ষের পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $142.3 বিলিয়ন, যা দক্ষিণ এশিয়ার মোট বাণিজ্যের 11.5%। কিন্তু এই বিশাল বাণিজ্যিক অংশীদারিত্ব সত্ত্বেও দীর্ঘ 2 দশক ধরে আলোচনা থমকে ছিল। তবে এখন বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট বদলেছে, আর এই পরিবর্তনের নেপথ্যে সবচেয়ে বড় কারণ ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের খামখেয়ালি বাণিজ্য নীতি এবং মার্কিন প্রশাসনের অনিশ্চয়তা এখন দিল্লি এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়কেই ভাবিয়ে তুলেছে। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছে, যার মধ্যে দিল্লি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করায় 25% জরিমানা অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে গ্রিনল্যান্ড নিয়ে বিরোধের জেরে ইউরোপীয় দেশগুলোতেও শুল্কের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই শুল্ক যুদ্ধ থেকে বাঁচতেই ভারত ও ইউরোপীয় ইউনিয়ন একে অপরের কাছাকাছি এসেছে। এটি কেবল একটি বাণিজ্য চুক্তি নয়, বরং একটি ভূরাজনৈতিক সুরক্ষা কবচ। শুধু ভারত বা ইইউ নয়, কানাডা থেকে শুরু করে ব্রিটেন, সবাই এখন ট্রাম্প প্রশাসনের অনিশ্চয়তা থেকে বাঁচতে বিকল্প বাজার খুঁজছে। ইইউ যেমন চীনের উপর নির্ভরতা কমাতে চায়, তেমনি ভারতও চায় বিশ্ব বাণিজ্যে বেইজিংয়ের আধিপত্য ঠেকাতে। তবে এই চুক্তিকে ভালো চোখে দেখছে না ওয়াশিংটন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ভারতের সাথে চুক্তি করে ইউরোপ পরোক্ষভাবে রাশিয়ার যুদ্ধকেই অর্থায়ন করছে, কারণ ভারত এখন রাশিয়ার তেলের বড় ক্রেতা। তবে ভারত বলছে, কোটি কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। পাশাপাশি এই চুক্তির ফলে ভারত প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতেও রাশিয়ার উপর নির্ভরতা কমিয়ে ফ্রান্স সহ অন্যান্য ইউরোপীয় দেশের সাথে সম্পর্ক উন্নয়নের সুযোগ পাবে। যদিও চুক্তিটি নিয়ে এখন চারদিকে জয়ধ্বনি শোনা যাচ্ছে, কিন্তু এর বাস্তবায়ন সহজ নয়। আইনি জটিলতা, বুদ্ধিবৃত্তিক সম্পদ, কৃষি এবং কার্বন নিঃসরণের মতো কঠিন বিষয়গুলো এখনো পুরোপুরি মীমাংসা হয়নি। এছাড়া ইউরোপীয় পার্লামেন্ট এবং সদস্য দেশগুলোর মাধ্যমে এই চুক্তি অনুমোদনের প্রক্রিয়াটিও বেশ জটিল হতে পারে। ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষই জানে যে মার্কিন বাজার তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই উভয় পক্ষই ওয়াশিংটনকে রাগাতে চায় না। কিন্তু ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে দর কষাকষির জন্য একটি শক্তিশালী বাণিজ্যিক জোট বা অংশীদার এখন উভয় পক্ষের জন্যই খুব প্রয়োজন। ট্রাম্প এই চুক্তিতে শেষ পর্যন্ত কেমন প্রতিক্রিয়া দেখাবেন তা সময়ই বলে দিবে। তবে দিল্লি আর ইইউ বিশ্ববাসীকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে, এই অনিশ্চিত বিশ্বে টিকে থাকতে হলে অংশীদারিত্বের কোনো বিকল্প নেই।
যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে কি ঘটতে পারে? সবচেয়ে কম খারাপ পরিস্থিতি থেকে সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি, সম্ভাব্য 7টি পরিণতির কথা তুলে ধরেছেন বিবিসির সিকিউরিটি করেসপন্ডেন্ট ফ্র্যাঙ্ক গার্ডনার। মিস্টার গার্ডনার বলছেন, মার্কিন বাহিনী যদি সীমিত ও নিখুঁত হামলা চালায়, মানে লক্ষ্যবস্তু হয় ইরানের IRGC, বাজেস বাহিনী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঘাঁটি ও সংরক্ষণাগার এবং ইরানের পারমাণবিক কর্মসূচি, তাহলে আগে থেকেই দুর্বল হয়ে পড়া দেশটির শাসন ব্যবস্থা আরো ভেঙে পড়তে পারে। ধীরে ধীরে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় রূপ নিতে পারে ইরান, স্বাভাবিকভাবে যুক্ত হতে পারে পুরো বিশ্বের সঙ্গে। তবে এটিকে খুব একটা বাস্তবসম্মত দৃশ্যপট বলে মনে করছেন না মিস্টার গার্ডনার, কারণ ইরাক ও লিবিয়ায় পশ্চিমা সামরিক হস্তক্ষেপ শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর আনতে পারেনি, বরং সেখানে স্বৈর শাসনের অবসান হলেও বছরের পর বছর অরাজকতা এবং রক্তপাত হয়েছে। শক্তিশালী মার্কিন হামলার পরও যদি ইরান সরকার টিকে যায়, তাহলে তারা তাদের নীতিতে কিছুটা নমনীয়তা আনতে পারে। যেমন মধ্যপ্রাচ্যে সহিংস মিলিশিয়াদের সমর্থন কমাতে হবে, পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ বা সীমিত করতে হবে এবং ঘরোয়া প্রতিবাদ দমনে কিছুটা শিথিলতা আনার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে মিস্টার গার্ডনার এই পরিস্থিতিটাকেও বাস্তবসম্মত মনে করছেন না, কারণ ইসলামিক রিপাবলিক নেতৃত্ব গত 47 বছর ধরে অনড় এবং পরিবর্তনে অনিচ্ছুক। এখন তারা হঠাৎ পরিবর্তনের দিকে যাবে এমনটা তিনি মনে করেন না। সরকার পতন ও সামরিক শাসনের উত্থান, অনেকের মতে এটাই হচ্ছে সম্ভাব্য ফলাফল। এখন পর্যন্ত আন্দোলনগুলো সফল না হওয়ার প্রধান কারণ হলো বিক্ষোভকারীদের পক্ষে উল্লেখযোগ্য কোনো সেনা বা নিরাপত্তা বাহিনীর সদস্য যোগ দেয়নি, আর ক্ষমতাসীনরা ক্ষমতায় থাকতে সীমাহীন সহিংসতা ব্যবহার করতে প্রস্তুত। মার্কিন হামলার পর সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যে ইরান এমন এক সামরিক সরকারের অধীনে চলে যেতে পারে যার নেতৃত্বে থাকবে মূলত IRGC সদস্যরাই। ইরান বলেছে আঙুল ট্রিগারে রাখা আছে। মার্কিন বাহিনীর সঙ্গে সরাসরি লড়াইয়ে ইরান টিকবে না, কিন্তু বিভিন্ন গুহা, ভূগর্ভে বা পাহাড়ের লুকানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে আঘাত হানতে পারে তারা। পারস্য উপসাগরের আরব অংশে বাহরাইন ও কাতারের মতো দেশে অনেক মার্কিন ঘাঁটি আছে। পাশাপাশি ইরান চাইলে জর্ডানের মতো দেশগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনাও লক্ষ্য করতে পারে, যাদের তারা মার্কিন হামলায় সহযোগী মনে করে। 1980 থেকে 88 সালের ইরান ইরাক যুদ্ধের সময় ইরান সমুদ্রপথে মাইন পেতেছিল, যা সরাতে ব্রিটিশ নৌবাহিনীকেও কাজ করতে হয়েছিল। ইরান ও ওমানের মাঝে সরু হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তরল প্রাকৃতিক গ্যাস এবং 20 থেকে 25% তেল এবং তেলজাত পণ্য পরিবহন হয়। ইরান সমুদ্র মাইন বসানোর মহড়া চালিয়েছে। তারা যদি তা বাস্তবে করে, তাহলে বিশ্ব বাণিজ্য ও তেলের দামে বড় ধরনের প্রভাব পড়বে। ইরানের সবচেয়ে ভয়ঙ্কর হুমকিগুলোর একটি হলো সোয়ার্ম অ্যাটাক। এতে ইরান একসঙ্গে বিপুল পরিমাণ বিস্ফোরক ড্রোন ও দ্রুতগতির টর্পেডো নৌকা ব্যবহার করতে পারে, যাতে মার্কিন জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলোকে একসাথে ধ্বংস করতে না পারে। এভাবে যদি কোনো মার্কিন যুদ্ধজাহাজ ডুবে যায় এবং নাবিকদেরকেও যদি বন্দী হয়, তাহলে তা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের একটা অপমান হতে পারে। সরকার পতন কিন্তু চরম অরাজকতা। ফ্র্যাঙ্ক গার্ডনার মনে করেন এটি খুবই বাস্তব একটি আশঙ্কা এবং কাতার ও সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলোর জন্য বড় ধরনের একটা দুশ্চিন্তার জায়গা, যেমনটি সিরিয়া, ইয়েমেন ও লিবিয়ায় হয়েছে। এক্ষেত্রে গৃহযুদ্ধ বাড়তে পারে, জাতিগত উত্তেজনার সশস্ত্র সংঘাতে রূপ নিতে পারে, কুর্দি, বালুচ সহ বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠী নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্র ধরতে পারে। মধ্যপ্রাচ্যের অনেক দেশই ইসলামিক রিপাবলিকের পতন দেখতে চায়, কিন্তু কেউই চায় না 9 কোটি 30 লাখ মানুষের দেশ ইরান পুরোপুরি বিশৃঙ্খলায় ডুবে যাক, যার ফলে ভয়াবহ মানবিক ও শরণার্থীর সংকট তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে বিদেশি রাষ্ট্রের উপর, বিশেষ করে মধ্যপ্রাচ্যের উপর কোনো হস্তক্ষেপ না করার কথা বলা হয়েছিল। তবে এখন দেখা যাচ্ছে ট্রাম্প যেন শুধু মধ্যপ্রাচ্য নিয়েই বেশি নাক গলাচ্ছেন। সবশেষ ট্রুথ সোশ্যালে তিনি জানিয়েছেন, নুরি আল মালিকি যদি আবারও ইরাকের প্রধানমন্ত্রী হন, তবে যুক্তরাষ্ট্র দেশটিকে সহায়তা বন্ধ করে দেবে। মালিকি প্রধানমন্ত্রী হলে ট্রাম্পের সমস্যা কি? তাকে নিয়ে হঠাৎ কেন তেলে বেগুনে জ্বলে উঠলেন ট্রাম্প? আগেরবার তিনি ইরাকের প্রধানমন্ত্রী থাকাকালে ইরাক যুক্তরাষ্ট্র সম্পর্ক কেমন ছিল? 75 বছর বয়সী নুরি আল মালিকি ইরাকের ইসলামিক দাওয়া পার্টির মহাসচিব। 2006 থেকে 14 পর্যন্ত 2 মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বর্তমানে ইরাকের শিয়া রাজনৈতিক দলগুলোর জোট কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্কের শীর্ষ নেতা। গত বছর নভেম্বরে এই জোট পুনরায় প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করেছে তাকে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ইরাকের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করবেন। মালিকির বিরুদ্ধে পশ্চিমাদের সবচেয়ে বড় অভিযোগ হলো 2014 সালে তার শাসনামলে ইরাকে উত্থান ঘটেছে চরমপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেটের। পাশাপাশি তাকে ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেও বিবেচনা করে যুক্তরাষ্ট্র। এর জন্য তাকে নিয়ে বরাবরই উদ্বিগ্ন মার্কিন প্রশাসন। ইরাকের সংখ্যালঘু সুন্নি ও কুর্দি জনগোষ্ঠীকেও কোণঠাসা করে রাখার অভিযোগ রয়েছে মালিকির বিরুদ্ধে।
ইরাক নিয়ে নতুন কিছু বলেননি ট্রাম্প, সেই পুরনো সুর, সেই পুরনো শব্দগুচ্ছ। ইরানের বেলায় যেমন বলেছিলেন মেক ইরান গ্রেট অ্যাগেইন, এবার ইরাকের বেলায়ও বলছেন মেক ইরাক গ্রেট অ্যাগেইন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আগে যখন মালিকি ক্ষমতায় ছিলেন তখন দেশটি দারিদ্র্য ও বিশৃঙ্খলাপূর্ণ ছিল, সেটি আবারও হতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, মালিকি যদি নির্বাচিত হন তাহলে যুক্তরাষ্ট্র আর ইরাকে কোনো সহায়তা দেবে না, আর আমরা সাহায্য না করলে ইরাক অচল হয়ে পড়বে। 2006 সালে ক্ষমতায় আসার পর শুরুতে যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়েছিলেন মালিকি। এর কয়েক মাস পরেই বাধে বিপত্তি। মার্কিন কর্মকর্তারা মালিকির ওপর থেকে আস্থা হারিয়ে ফেলতে শুরু করেন। মার্কিন প্রশাসন মনে করত মালিকির সরকার কেবল শিয়া গোষ্ঠীগুলোর স্বার্থ রক্ষা করছে এবং সুন্নি ও কুর্দি জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে কোণঠাসা করছে। ওয়াশিংটনের জন্য একটি বড় উদ্বেগের কারণ ছিল ইরানের সঙ্গে মালিকির ঘনিষ্ঠতা। মার্কিন কর্মকর্তাদের মতে মালিকি তেহরানের প্রভাব থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে দেশ পরিচালনা করতে ব্যর্থ হচ্ছিলেন। 2014 সাল নাগাদ তৎকালীন ওবামা প্রশাসন মালিকির উপর থেকে পুরোপুরি আস্থা হারিয়ে ফেলে। বিশেষ করে ইরাকের বিশাল অংশ জুড়ে ইসলামিক স্টেটের উত্থান ইরাক মার্কিন সম্পর্ককে তলানিতে নিয়ে যায়। মার্কিন গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস বলছে, আইএসের উত্থানের কারণেই মূলত তার তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পথ বন্ধ হয়ে গিয়েছিল। আল জাজিরা বলছে, 2003 সালে সাদ্দাম হোসেনকে উৎখাতের পর ইরাকের সঙ্গে একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। সেই চুক্তির আওতায় ইরাকের তেল রপ্তানি থেকে অর্জিত রাজস্বের বড় একটি অংশ নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা রাখা হয়। এই সিস্টেমের কারণে ইরাকের নাটাই থাকে যুক্তরাষ্ট্রের হাতে। ইরাকের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর মেয়াদ 4 বছর। সাধারণত প্রধানমন্ত্রী হন একজন শিয়া মুসলিম। পার্লামেন্টের স্পিকারের পদটি সুন্নিদের এবং প্রেসিডেন্ট পদ বরাদ্দ থাকে কুর্দিদের জন্য। সম্প্রতি স্পিকার নির্বাচন করেছে ইরাকি পার্লামেন্ট। এখন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। নবনির্বাচিত প্রেসিডেন্ট 15 দিনের মধ্যে নিয়োগ দেবেন প্রধানমন্ত্রী হিসেবে মালিকিকে। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের দামামা। লোহিত সাগরের জলসীমায় বাড়ছে চরম উত্তেজনা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত কি শেষ পর্যন্ত ইয়েমেনকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? যদি তেহরানের ওপর মার্কিন হামলা হয় তবে কি লোহিত সাগর এবং এডেন উপসাগর হয়ে উঠবে মৃত্যুপুরী? হুথি বিদ্রোহীরা কি সত্যি যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহরকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত, নাকি এটি ইরানের এক কৌশলগত চাপ সৃষ্টির খেলা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলেই বেরিয়ে আসছে ইয়েমেনের বর্তমান সামরিক প্রস্তুতির এক উদ্বেগজনক চিত্র। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ও গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি মিলিশিয়ারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের মিত্র ইরানের ওপর কোনো হামলা হলে তারাও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। ইতোমধ্যেই হুথিরা তাদের সামরিক তৎপরতা জোরদার করেছে। সম্প্রতি তাইজ প্রদেশ থেকে লোহিত সাগরের দিকে অন্তত 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যা তাদের সামরিক মহড়ার অংশ বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এডেন উপসাগরের উপকূলীয় রাস আল আরা এলাকার আকাশে একটু নিচু দিয়ে উড়ে যাওয়া বস্তুর ভিডিও ফুটেজ পাওয়া গেছে। শব্দ ও গতিপথ বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা মনে করছেন এটি কুদস বা সায়াদ অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, যা সমুদ্রপথে জাহাজ চলাচলের জন্য মারাত্মক হুমকি। রিপোর্ট অনুযায়ী ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC থেকে হুথি নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে লোহিত সাগর, আরব সাগর এবং বাব আল মানদেব প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার জন্য সর্বোচ্চ প্রস্তুত থাকতে। হুথি মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানকে টার্গেট করা হলে এই অঞ্চলের সমস্ত মার্কিন জাহাজ ও স্বার্থ তাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বিশ্লেষকদের মতে লোহিত সাগরে হুথিদের এই মিসাইল প্রদর্শন ওয়াশিংটনের প্রতি একটি স্পষ্ট বার্তা। ইরান বোঝাতে চাইছে যে তাদের হাতে এমন প্রক্সি শক্তি রয়েছে যা ব্যবহার করে তারা লোহিত সাগরে আগুন জ্বালিয়ে দিতে পারে। মূলত ইরানকে রক্ষা করতেই হুথিরা প্রথম প্রতিরক্ষা লাইন হিসেবে কাজ করবে, যাতে যুক্তরাষ্ট্রের সামরিক মনোযোগ বিভক্ত হয়ে পড়ে। তবে বৃহৎ শক্তির এই দ্বন্দ্বে ইয়েমেনের শান্তি প্রক্রিয়া এখন চরম হুমকির মুখে, যা দেশটির সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে।
সিরিয়ার ভবিষ্যৎ কি নতুন মোড় নেবে নাকি আটকে থাকবে পুরনো বিতর্কের সঙ্গে? ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়ায় আশ্রয় নেওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পর দায়িত্ব নেওয়া আহমেদ আল শারা এবার মস্কো সফরে বৈঠক করছেন পুতিনের সঙ্গে। কি সিদ্ধান্ত আসবে বৈঠক থেকে? সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি আরও জোরদার হবে নাকি নতি স্বীকার করবে আন্তর্জাতিক চাপের মুখে? 1 বছরেরও বেশি সময় আগে ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়ায় আশ্রয় নেন সিরিয়ার সাবেক শাসক বাশার আল আসাদ। তার পতনের পর সিরিয়ার দায়িত্ব নেন আহমেদ আল শারা। মস্কোয় তিনি বৈঠক করেছেন আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। বৈঠকে সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি আরও জোরদার করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। 28 জানুয়ারি মস্কোয় বৈঠকের আগে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা দেশটির ঐক্য রক্ষায় সমর্থন দেওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতায় রাশিয়ার ভূমিকা ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ। অন্যদিকে সিরিয়াকে স্থিতিশীল করতে আল শারার চলমান উদ্যোগের প্রতি সমর্থন জানান পুতিন। আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের পথে অগ্রগতি অর্জনের জন্য অভিনন্দনও জানান তাকে। সিরিয়ার গৃহযুদ্ধে 1 দশকের বেশি সময় পুতিন ও আল শারা পরস্পর বিরোধী অবস্থানে ছিলেন। এ কারণেই সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতির ভবিষ্যৎ নিয়ে মস্কোতে উদ্বেগ দেখা দিয়েছে। আলোচনার আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, বৈঠকে সিরিয়ায় রাশিয়ার সেনা উপস্থিতি নিয়ে আলোচনা হবে। বর্তমানে সিরিয়ার ভূমধ্য সাগরীয় উপকূলের খেমেইমিম বিমান ঘাঁটি ও তারসুস নৌঘাঁটিতে অবস্থান করছে রুশ বাহিনী। এর আগে চলতি সপ্তাহে কুর্দি নিয়ন্ত্রিত উত্তর পূর্ব সিরিয়ার কামিশলি বিমানবন্দর থেকে সেনা প্রত্যাহার করে রাশিয়া। এর ফলে সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরে রাশিয়ার একমাত্র সামরিক উপস্থিতি এখন ওই দুটি ভূমধ্যসাগরীয় ঘাঁটিতেই সীমাবদ্ধ। ঐতিহাসিকভাবেই সিরিয়া ছিল মধ্যপ্রাচ্যে মস্কোর অন্যতম ঘনিষ্ঠ মিত্র। শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন দামেস্কে ক্ষমতাসীন বাথ পার্টির সরকারকে ব্যাপক সামরিক ও অন্যান্য সহায়তা দিয়েছিল। তখন সিরিয়ার নেতৃত্বে ছিলেন হাফিজ আল আসাদ। পরে ক্ষমতায় বসেন তার ছেলে বাশার আল আসাদ। বিশ্লেষকদের মতে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর মস্কো বেশ চিন্তিত ছিল। ভেবেছিল দামেস্কে আসতে পারে রাশিয়া বিরোধী সরকার। মস্কো আশঙ্কা করেছিল আল শারা সিরিয়ায় রুশ প্রভাব পুরোপুরি দূর করবে, কিন্তু মস্কোর সেই আশঙ্কা দূর হয়েছে। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে অভিবাসন বিরোধী কঠোর অভিযানের সময় ফেডারেল এজেন্টদের গুলিতে 2 মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। এই ঘটনার জেরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন খোদ রিপাবলিকান দলের আইন প্রণেতারাই। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে জনরোষ সামাল দিতে রিপাবলিকানরা প্রশাসনের বল প্রয়োগের কৌশলের বিরোধিতা করছেন। যদিও তারা সরাসরি ট্রাম্পের নাম নিচ্ছেন না, তবে আইসিই এবং হোমল্যান্ড সিকিউরিটির কর্মকাণ্ডের জবাবদিহিতা চাইছেন, যা দলের ভেতরেই এক ধরনের অস্বস্তি তৈরি করেছে। মিনিয়াপোলিসে অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত অপারেশন মেট্রো সার্চ অভিযানে ফেডারেল এজেন্টদের গুলিতে 2 মার্কিন নাগরিক রেনি গুড এবং অ্যালেক্স প্রেটি নিহত হওয়ার ঘটনায় রিপাবলিকান শিবিরে তোলপাড় শুরু হয়েছে। এতদিন ট্রাম্পের অভিবাসন নীতিকে সমর্থন দিলেও মার্কিন নাগরিকদের মৃত্যুর ঘটনায় দলের সিনিয়র নেতারা এখন প্রশাসনের বল প্রয়োগের নীতির সমালোচনা করছেন। সিনেটর র্যান্ড পল এবং আলাস্কা সিনেটর লিসা মুরকোস্কির মতো নেতারা আইসিই এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের জবাবদিহিতা দাবি করেছেন। মুরকোস্কি স্পষ্ট জানিয়েছেন, আইসিই এজেন্টদের যা খুশি তাই করার কোনো অবাধ লাইসেন্স নেই। নর্থ ক্যারোলিনার সিনেটর থম টিলিস আরও এক ধাপ এগিয়ে হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েমের পদত্যাগ দাবি করেছেন। তিনি মন্তব্য করেন, মিনিয়াপোলিসের পরিস্থিতি সামাল দেওয়ার যোগ্যতা নোয়েমের নেই। এমনকি ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও টেক্সাসের সিনেটর টেড ক্রুজও প্রশাসনের আগ্রাসী মনোভাবের সমালোচনা করেছেন। বিশেষ করে অ্যালেক্স প্রেটির মৃত্যুর পর প্রশাসন যেভাবে তাকে সন্ত্রাসী হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছে তা নিয়ে দলের ভেতরেই ক্ষোভ রয়েছে। জনমত জরিপেও এই ক্ষোভের প্রতিফলন দেখা যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমস ও সিএনআর এক জরিপে দেখা গেছে 61% ভোটার মনে করেন ট্রাম্পের অধীনে আইসিই এর কৌশল মাত্রা ছাড়িয়ে গেছে। এমনকি ট্রাম্পের রাজনৈতিক মিত্র ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন ও প্রশাসনের মন্তব্যের নিন্দা জানিয়েছে। রিপাবলিকানদের জন্য বর্তমান পরিস্থিতি বেশ জটিল, কারণ গত বছর তারা ট্রাম্পের অভিবাসন পরিকল্পনার জন্য প্রায় $45 বিলিয়ন তহবিল অনুমোদন করেছিল, কিন্তু নির্বাচনের আগে মার্কিন নাগরিকদের মৃত্যুতে সৃষ্ট জনরোষ তাদের বিপাকে ফেলেছে।
দলের ভেতর থেকে আসা চাপের মুখে এবং প্রকৃত ঘটনা প্রকাশের পর ট্রাম্প কিছুটা নমনীয় হয়েছেন। পরিস্থিতি শান্ত করতে তিনি হোয়াইট হাউসের প্রতিনিধি টম হোমেনকে মিনিয়াপোলিসে পাঠিয়েছেন এবং ডেমোক্রেট গভর্নর ও মেয়রের সাথে কথা বলে উত্তেজনা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন অভিবাসন ইস্যুতে আসন্ন শাটডাউনের সম্ভাবনা এবং রিপাবলিকানদের এই সমালোচনা মুখর অবস্থান আগামী নির্বাচনে দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।